অনেক হয়েছে আপনার গুন্ডামি। আপনি নাকি একজন মিনিস্টার, দেশ রক্ষা করা আপনার দায়িত্ব। তাহলে এই আপনার দায়িত্ব মন্ত্রীমশাই। আমি আপনাকে ওয়ার্নিং দিচ্ছি, আর একবার মিহিরের গায়ে হাত তুলে না, আমি আপনার নামে মামলা দিব। সবাই অবাকের সাথে তাকালো। রাজের কপালে শিরা ফুলে উঠেছে। মায়ের নিকটে এসে মায়ের চোখে চোখ রেখে ধীর কণ্ঠে কিন্তু রাগের সাথেই রাজ বলে, জাস্ট ফাক ইউর মামলা। বলে উপরে মায়াকে পাচাকোলা করে চলে যায় রাজ। মায়া তাজ্জব হয়ে গেল। রাজের ব্যবহার কি হয়ে গেল? ভাগ্যিস ধীরে বলেছিল, সবাই শুনতে পেলে মান সম্মান সব শেষ হয়ে যেত। এখন আবার সবার সামনে তাকে পাচাকোলা করে নিয়ে যাচ্ছে। লজ্জা শরমের মাথা পুরোটাই খেয়েছে নাকি? অ্যাম্বুলেন্সের লোকেরা এসে মিহিরকে নিয়ে যাচ্ছে। পিছনে যাচ্ছে মোহন সর্দার। সোনালি বলে, তুমি যাও, আমি আসছি। টাকা নিয়ে যেতে হবে তো? মোহন সর্দার কথা না বাড়িয়ে চলে গেল। ধীরে ধীরে যে যার মতো স্থান ত্যাগ করে। মাহমুদ সর্দার হতাশার নিঃশ্বাস নিয়ে হামি তুলে বলেন, আমার ঘুম পাচ্ছে খুব, আমি ঘুমাতে গেলাম। মালিনী একটু হামি দিয়ে চলে গেল ভিতরে। ঘরে এসে পা দিয়ে ঠাস করে লাথি মেরে দরজা লাগিয়ে দিল রাজ। মায়াকে নামিয়ে ছিটকিনি দিয়ে পিছনে ঘুরল। মায়া এক ভ্রু উঁচু করে বলে, হোয়াটস রং উইথ ইউ? দেখিয়ে দিচ্ছি হোয়াটস রং উইথ মি। বলেই মায়ার ওষ্ঠ নিজের আয়ত্তে নিল। মায়া ছাড়ানোর চেষ্টায় আছে, ফলাফল শূন্য। রাজ খুব শক্ত করে ধরে রেখেছে। মায়া হাত দিয়ে রাজের বুকে আঘাত করতে থাকে। একসময় রাজের বুকে ব্যথা পায়। ব্যথায় দূরে সরে যায় রাজ। মায়া ভ্রু কুচকে তাকালো। রাজ মুখটা ব্যথাতুর করে রেখেছে তাই। পাঞ্জাবির বোতাম সবগুলো খুলে বুকের ক্ষত দেখে নিল। মায়া রাজের ক্ষত দেখে এগিয়ে এসে বলে, সো সরি, ইচ্ছে করে আঘাত করতে চাইনি। আমি তো নিজেকে ছাড়াতে চেয়েছিলাম। যাই হোক, আমায় হসপিটালে যেতে হবে। রাজ ক্ষত থেকে চোখ সরিয়ে মায়ার দিকে চেয়ে বলে, হাসপাতালে কেন? মিহিরকে দেখতে। এখনো মিহিরের ভূত মাথায় চেপে আছে? মায়া উত্তর না দিয়ে তাড়াতাড়ি যেতে নেয়। রাজ মায়ের হাত ধরে নিজের সামনে এনে কর্কশ কণ্ঠে বলে, আবে এই মায়াবতী। মায়া রাজের চাহনির দিকে শীতল হয়ে রইল। রাজ আজ খুব ক্ষেপেছে। রাগার কারণটাই যথেষ্ট, কিন্তু মায়ার এসব দেখলে চলবে না। তার কাজ শেষ করতে হবে। এখন সময় নেই হাতে তেমন। সোনালির সাথে থাকতে হবে তাকে। মায়া হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে একসময় রাজের হাতে কামড়ে দেয়। রাজ ব্যথা পেলেও হাত না সরিয়ে বলে, লাভ বাইট, আই লাইক ইট মায়াবতী। যেতে দিন আমায়। মরে গেলেও না। বলে মায়াকে নিজের পক্ষে স্থান করে দেয়। মায়া স্তব্ধ হয়ে গেল। মাথায় তার একটাই বিষয় ঘুরছে, সোনালির সাথে বের হয়ে নেক্সট মিশন শুরু করা। রাজ সুযোগ দিচ্ছে না। মায়া সরে আসার জন্য রাজের গা আলগা করতে চায়। রাজ বুঝলো মায়া এমনই করতে থাকবে, তাই সে মায়াকে আরো বেশি জব্দ করে ধরে রাখে। মায়া একটু স্থির হলে রাজ মায়াকে কোলে তুলে নেয়। মায়া ভ্রুকুটি করে বলে, হোয়াট? আই অ্যাম ইন রোমান্টিক মুড। সো হোয়াট? আই নিড রিফ্রেশিং রোমাঞ্চ, যেটা আমাকে বাথরুম বিলাস দিতে পারে। কি? এখন আমার মুড বাথরুম বিলাস দিতে তাড়া দিচ্ছে। এসব কি কথা মন্ত্রীমশাই? রাজ বাক্য ব্যয় না করে মায়াকে কোলে করে নিয়ে গেল বাথরুমে। বাথটাবের উপর শুইয়ে দেয়। মায়া গা ভিজে গেল। মায়া এদিক ওদিক তাকিয়ে রাজের দিকে চোখ স্থির রাখলো। বাথটাব থেকে উঠতে নিলে রাজ মায়ের উপর ঝুঁকে বলে, একদম আমার মুড স্পয়লার করবে না। বাথরুম বিলাসে কেউ আমাকে ডিস্টার্ব করুক, এটা আমার পছন্দ না। মায়া হাত দিয়ে থাবা দিল রাজের বুকে। রাজ ব্যথা সহ্য করে মায়ার ঠোঁটে চুমু দিয়ে বলে, দুষ্টুমি করবে না মায়াবতী। নদীর মশাই রোমাঞ্চ করতে পারে না, তাই তো? অতঃপর মৃদু হেসে মায়ের মুখটা আলতো করে ধরে ভেজা চুলগুলো সরিয়ে নিজের কাছে এনে মায়ের ওষ্ঠ নিজের ওষ্ঠের মাঝে নিল। মায়া লাফাতে থাকলে রাজের যেন আরো বেশি ভালো লাগছে। পা দুটি লাফিয়ে লাফিয়ে রাজের হাঁটুর উপর বাড়ি দিচ্ছে। শুধু মায়ের হাতটা রাজকে বাধা দিচ্ছে তার বাথরুম বিলাসে। তাই মায়ের হাত দুটো ধরে বাথটাবের বাইরে একত্র করে নিজের মুঠো করে নিল। মায়ের হাত দুটো রাজের মুঠে। এখন রাজকে বাধা দেওয়া সম্ভব না। রাজ মায়াকে নিজের মনের মতো করে নিজের সাথে মিশিয়ে নিচ্ছে। আর রাজের ওষ্ঠ এখনো মায়ের ওষ্ঠে মিশে আছে। দুজনের মধ্যে চুম্বন বিলাস হতে থাকে। মায়া আর বাধা দিল না। মায়ের শাড়ির আঁচল সরিয়ে মায়ের গলায় চুম্বন দিতে দিতে হাতের কাছে চলে আসে। মায়াও এবার রাজকে সমর্থন করে নিল। মায়ের চোখ বন্ধ। রাজ মায়ের মুখের দিকে তাকিয়ে হালকা হেসে সাদা পাঞ্জাবি খুলে বাথটাবের বাইরে নিচের মেঝেতে রাখে। অতঃপর মায়াকে নিজের সাথে মিলিয়ে নেয়। ধীরে ধীরে পূর্ণ হলো মায়া রাজের বাথরুম বিলাস। সোনালি ঘরে এসে ফোন হাতে নিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিকে কল করে। ওপাশ থেকে রিসিভ হতেই বলে, আমরা বারবার নিজেদের উদ্দেশ্য সফল করতে নিয়েও সেই মাঝপথে হেরে যাচ্ছি। এবার গেম পাল্টাও বিফান। আমাদের ব্যবসার সকল 2 নাম্বারি কাজ ধরা পড়েছে। সরকারি তরফ থেকে কোম্পানি বাতিল করার হুকুম এসেছে। তুমি কিছু করো, না হলে তোমার ছেলে বীর আর বোনের ছেলে রাজ দুজনকে আমি শেষ করে দিব। রিল্যাক্স সোনালি, ওদেরকে শেষ করলে ফর্মুলার দলিলগুলো পাবে কিভাবে? খুনের তদন্ত চলবে, কিন্তু আবারও
আমি আর নিতে পারছি না। আমাদের ছেলেকে আজ ওই রাজ মেরে মেরে নাজেহাল অবস্থা করে দিয়েছে। হোয়াট? মিহিরের মুখে দিয়ে গল গল করে রক্ত ঝরছে। মোহন ওকে নিয়ে হাসপাতালে গেছে। আমি যতদূর বুঝেছি আমাদের এভাবে রিল্যাক্স হয়ে গা ভাসালে চলবে না। তুমি নিজেকে লন্ডনে সুরক্ষিত রাখলেও প্রতি মুহূর্তে আমি আর আমার ছেলে ভোগ করছি। বলেই সোনালি মিহিরের ঘরের দিকে যাচ্ছে। বিভান খান বলতে থাকে, আমি তো আসবো এবার। আবার বড় ছেলে বিয়ে করছে, তার গ্রাউন্ড ওয়েটিং পার্টি তো করতেই হবে। মিহিরকে নিয়ে কি ভাববে না একবারও? বলতে বলতে যেই মিহিরের ঘরের ড্রয়ার খুলে কিছু কাগজপত্র নিচে পড়ে যায়, যেটা দেখে সোনালি ভ্রুকুটি করে হাতে নিল। কাগজগুলো পড়তে সোনালির চোখ বড় বড় হয়ে যায়। গলা উঁচিয়ে যেই বলতে নিবে, আমরা ভুল জানি বিভান। এই মোহনা আসলে... বলতে না বলতে সোনালির মাথায় হকি স্টিক দিকে আঘাত করা হয়। সোনালি পড়ে যেতে ওর হাত থেকে ফোন নিয়ে নেয় রুবি। মৃদু হেসে ফোন কেটে দিয়ে বলে, হ্যাপি জার্নি আমার না হওয়া শাশুড়ি। যারা হকি স্টিক বেডের উপর রেখে রুবিকে বলে, তাড়াতাড়ি ধরো ওনাকে, আমি গাড়ি নিয়ে গেটের কাছে যাচ্ছি, মায়াকেও জানিয়ে দিচ্ছি। ওনাকে নিয়ে এখনই আমাদের নেক্সট মিশন শুরু করতে হবে। যারা চলে গেল। রুবি এসে সোনালির হাত ও মুখ বেঁধে দেয়। বাইরে এসে আশেপাশে তাকালো রুবি। যে যার ঘরে আছে, সব জায়গা ফাঁকা এখন। একটু আগে খাওয়ানো শরবতে ঘুমের ওষুধ ছিল, যেটা খায়নি শুধু রাজবীর ও রুদ্র। তারাও এখন এক ঘরে বসে ডিসকাস করছে। হয়তো বীরকে অবশ্য বাইরে বের হতে দেখেছিল রুবি। ইম্পর্টেন্ট কল এসেছে, তাই বাকিরা ঘুমে বিভোর। রুবি সোনালীকে নিয়ে বাইরে আসে। যারা গাড়িতে উঠেই মায়াকে মেসেজ করে দেয়। সোনালীকে নিয়ে গাড়িতে উঠতেই যারা বলে ওঠে, মায়া কখন আসবে? ম্যাম তো আমাদের বলেছিল সোনালীকে বাইরে থেকে অ্যাটাক করবে, তাই মনে হয় ফোন দেখছে না, নিজের মতো আসবেন উনি। সোনালি জেনে গেছে যে মায়াই আসল মোহনা। এখন তো আর বাইরে থেকে অ্যাটাক করা যায় না। মায়া তাড়াতাড়ি আসলেই ভালো, না হলে হ্যান্ডসামের কাছে ধরা পড়লে সব শেষ। যারা টাইম দেখছে। মায়াকে রাজ নিয়ে গেছে ঘন্টা দেড় তো হবে। মায়ার তো নিজের টেকনিক দেখে বের হয়ে আসার কথা, তাহলে আসছে না কেন? রাজ বাথটব থেকে উঠে শাওয়ারের নিচে দাঁড়ালো। পানি মাথা দিয়ে শরীর বেয়ে পড়ছে, সেই সাথে রাজের রাগ নিবারণ ঘটছে। মায়া অতি দ্রুত নিজেকে বাথটবে ক্লিন করে নেয়। রাজের পিছন থেকে বের হয়ে আরেকটা নীল শাড়ি পরে। রাজ বাথরুম থেকে বের হতে মায়া মেসেজ দেখে রাজের দিকে চোখ রাখে। রাজ কিছু বলার আগে মায়া দরজা খুলে দিল দৌড়। রুদ্র সিঁড়ি দিয়ে মায়ের দৌড় দেখে বলে, ভাবিজি ধীরে। মায়া তোয়াক্কা না করে ছুটে গেল। রুদ্রের হাতে চায়ের কাপ, রাজ আর তার জন্যে। রুদ্র মায়ের দৌড় দেখে তেমন পাত্তা না দিয়ে রাজের কাছে যায়। মায়া দৌড়ে বাইরে এসে গাড়িতে বসতে মায়ের ভেজা চুলের পানি যারার মুখে লাগে। যারা গাড়ি স্টার্ট দিয়ে মৃদু হেসে বলে, দুই ভাই একদম সেম, রাগলে তাদের বউয়ের সাথে রোমান্স করাই লাগবে। মায়া মুখে কিছু না বলে সোনালির দিকে তাকালো। রুবিও মুখ টিপে হাসে। যারা গাড়ি স্টার্ট দেয়। রুদ্র এসে রাজের কাছে বলে, ভাবিজি এভাবে ছুটলো কেন? রাজ মাথা গরম করে সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে রিভলভার হাতে বাইরে যেতে নেয়। রুদ্র বাধা দিয়ে রাজকে বিছানায় বসায়, তারপর সান্ত্বনা দিয়ে বলে, এমন কিছু করো না যাতে ভাবিজি তোমাকে ঘৃণা করতে শুরু করে। রাজ শান্ত হলো। রুদ্র আবারও বলে, ভাবিজির কিছুই হবে না, এটা শিওর থাকো। সে নিজেও তেজি, আর মোহন সর্দার তো আছেই। বলেই চায়ের কাপ এগিয়ে দিল। রাত চা নিয়ে চুমুক দেয়। মাথাটা একটু ফ্রেশ হচ্ছে এখন। সিয়া বসে আছে একটা পার্কের বেঞ্চে, একা একা মন খারাপ করে আছে। হিয়া থাকলে এতক্ষণে ঝগড়া বাঁধিয়ে দিত। দুই বোন একসাথে থাকা মানে ঝগড়া। আজ খুব কষ্ট হচ্ছে সিয়ার। কান্না করে দিয়ে বলে, কোথায় তুই বোন? আমার খুব একা লাগছে। তোর সাথে ঝগড়া করতে করতে আমি অভ্যস্ত। আমাদের মা আমাদের আলাদা করে দিল, একটুও শান্তি পাচ্ছি না আমি তোর সাথে ঝগড়া না করে। আমি তো তোর সাথে সারা জীবন ধরে ঝগড়া করব বলেই তোকে আমার যা বানাতে চাই। তোর নষ্ট পুরুষ সেও তো তোর জন্য পাগল প্রায়। আমার খুব মনে পড়ছে তোর কথা। হায় বোন, আয় আমার কাছে আয়। হিয়া আসলো না। আসবে কিভাবে? সে তো মালিনীর কাছে। সিয়ার দিকে একটা হাত টিস্যু এগিয়ে দিল। সিয়া পাশে তাকিয়ে দেখে আদ্র টিস্যু নিয়ে চোখ মুছলো। সিয়া আদ্র বড় একটা আইসক্রিম বক্স আর কয়েকটা চকলেট রাখলো বেঞ্চের মাঝখানে। সিয়া ওগুলো দেখে বলে, আমি ডায়েট করি। আদ্র অবাকের সাথে বলে, কেন? কারণ আমি ভুটকি হয়ে যাচ্ছি তাই। ডায়েট করতে হবে না, এগুলো খাও। তোমার যা যা ভালো লাগে তাই খাবে। হ্যাঁ তাই তো। পরে মোটা হলে আপনি আমার থেকে মুখ ফিরিয়ে নেবেন। এমনিতেও হঠাৎ আপনি আমার সাথে কথা বলেন না, মোটা হলে তো আরোই বলবেন না। কে বলেছে তোমাকে এসব কথা? হিয়া বলেছে আমার বোন নাকি আমাকে ভালোবাসবে না, আমি ভুটকি খাদক তাই। সিয়া নাকে কান্নার মাঝেও
আদ্র হেসে দেয়। সিয়া ধমকে বলে, এই হাসবেন না। ওকে ওকে, হাসবো না। তাই বলে তুমি হিয়ার কথা শুনে নাকে কান্না করবে? তুমি না মেডিকেল স্টুডেন্ট, কিছুদিন পর হবু ডাক্তার হবে। শুধু আমার জন্ম ডাক্তার হলে হবে? মনোবল শক্তি বজায় রাখতে হবে তো। সিয়া টিস্যু দিয়ে নাক টেনে মুছল, তারপর আদ্রের দিকে ফিরে বলে, ডাক্তারদের স্ট্রং হতে বলা হয়েছে, তাই বলে কঠোর না। সাহস রাখতে হবে রোগীকে সুস্থ করে দেওয়ার। তার জন্য আলাদা মন থাকা লাগে। রোগীর প্রতি সহানুভূতি না আসলে চিকিৎসা করব কিভাবে? আদ্র হেসে দেয় তার প্রেয়সীর বোকা কথা শুনে। এই মেয়ে শুধু পড়াশোনা ভালো করে গেল, বাইরের জগৎ সম্পর্কে ধারণা নিল না। অবশ্য নিবে কিভাবে? তার স্বপ্ন জুড়ে তো আদ্র, পরিবার, এগুলো বাদেও যে একটা জগৎ আছে এটা বুঝতে পারলো না। এখন বুঝেছে বলে এত কষ্ট পাচ্ছে। সিয়ার দিকে চোখ রেখে বলে, মায়ের প্রতি অভিযোগ অনেক জমেছে, তাই না? এটাই কি হবার না? মায়ের কষ্ট আমি বুঝি, কিন্তু বাবা আমাদের মাকে ভালোবাসে না, এটা একদম ভুল। বাবা তো মাকে নিয়ে সুখে থাকার চেষ্টা করেছে। মাই তো তার প্রথম সন্তান হারিয়ে দিশেহারা। বাবাকে বুঝতেই পারলো না, ওই বাজে লোকগুলোর সাথে হাত মেলালো। আন্টির মনে বিষ পুষেছে ওরা, একদিন ঠিক হয়ে যাবে সব। হুম। আদ্র আইসক্রিম এগিয়ে দিল সিয়ার দিকে। সিয়া নিতে না চাইলেও আদ্র বলে, আমি আমার জন্য একটা ভুটকি বউ চাই, তাই এই আইসক্রিম খেলে তোমার সমস্যা নেই। সিয়া ধীরে ধীরে হাত বাড়িয়ে নিল। দোটানায় থাকার জন্য এমনটা হলো। আইসক্রিম খেতে খেতে একসময় সেও আদ্রকে দেখে হেসে দেয়। রাজ মুখ ফুলিয়ে বসে আছে। বীর বাইরে যে একটা ফেক ক্লায়েন্ট তার কাছে এসেছিল তাকে জব্দ করতে। ফিরে এসে দেখে রুদ্র এখন রাজের পাশে বসে আছে। বীর ওদের পাশে বসে বলে, কি হলো আবার? এখনো একই অবস্থানে আছে সবাই। বাড়িটা এমন নীরব কেন? বাকি সদস্য কোথায়? মেলোড্রামা শেষ, সবাই নিচ্ছে রেস্ট। বীর মৃদু হেসে রাজের দিকে তাকিয়ে দেখে রাজ এখনো ক্ষিপ্ত হয়ে আছে। বুঝলো এখনো বউকে নিয়ে চিন্তিত, তাই বলে, আরে ভাই, তুই কি অন্ধ নাকি? বউকে এখন চিনতে পারছিস না? রাজ গম্ভীর কণ্ঠে বলে, আমার জীবন থেকে এক এক করে সবাই হারিয়ে যাচ্ছে। ছোটবেলায় মা, তারপর দাদু, বাবার যত্ন তো পেলামই না। মৃত সমতুল্য ছোট মায়ের স্নেহটুকু হারলাম। 1 মাস হয়ে গেল আমার ভাইটাকে হারালাম। এখন আমার মায়াবতীও আমাকে চিনতে পারছে না। এক এক করে সবাই কেমন বিদায় নিচ্ছে আমার থেকে। আর তুই বলছিস আমি অন্ধ হয়ে গেছি? আমার বউকে আমি চিনতে পারছি না। তোর মায়াবতী তোকে চিনতে পারছে ভাই, শুধু অভিনয় করে গেল। রাজ মুখ ঘুরিয়ে বীরের দিকে তাকালো। বীর আবারও বলে, তোর হিতাহিত জ্ঞান শূন্য হলেও আমি এখনো ভালো করেই পরখ করেছি। বোন আমার এরকমই আছে, তোকে কয়েকবার ইঙ্গিত দিয়েছে, তুই বুঝিস নে। আমাকে ইঙ্গিত দিয়েছে? স্মৃতি হারানো মেয়ে এখনো তোকে মন্ত্রীমশাই বললো, তার আসনেই বসলো। এমনকি এটাও বলছে তার জিনিসে যেন কেউ নজর না দেয়। এগুলো কি আনাপ না বুঝতে? রুদ্র ভাবছে বীরের কথা, হিসাব মিলিয়ে বলে, আমারও খটকা লেগেছিল, কিন্তু কনফার্ম হতে পারছিলাম না। ভাই আসলে একবার এই বিষয়ে কথা বলতে চেয়েছিলাম, দরকার হলে নতুন টেস্ট করাতাম, তাই চুপ ছিলাম। কিন্তু আমার কথা হলো, ভাবি যে এখন কেন স্মৃতি হারানোর অভিনয় করলো। এটা তো নিজেও ধরতে পারিস না। বোনের তো একটাই উদ্দেশ্য, মোহন সর্দার ও তার প্রেজেন্ট ওয়াইফ, সেই সাথে সন্তানকেও শাস্তি দেওয়া। রাজ শুনছে এদের কথা, বুঝলো তাহলে মিহিরকে আঘাত করানোটা মায়ের একটা প্ল্যান ছিল। এবার রাজের ঠোঁটে হাসি ফুটলো, কিন্তু কিছুক্ষণ পর আবারও বলে, তুই আসার সময় পুরো বাড়ি ফাঁকা দেখেছিস তাই না? হ্যাঁ। তোর বউ, আমার বউয়েরা তাহলে কোথায়? জানি না তো। রুদ্র উঠে দাঁড়িয়ে বলে, যদি ভাবিজির প্ল্যান ওই সোনালীকে শাস্তি দেওয়া হয় থাকে, তাহলে তো ভাবিজি। রাজ দৌড় দেয়। শিট। রুদ্র বলেই ছুটে গেল, সেই সাথে গেল বীর। রুদ্র দৌড়ে গেল মিহিরের ঘরে, বীর দৌড়ে গেল সোনালীর ঘরে, রাজ গেল লকারের দিকে। কোথাও কেউ নেই। রাজ ফোন করে রুদ্র আর বীরকে ডাকতে নেবে, অমনি দেখে মায়ার মেসেজ। সরি মন্ত্রী মশাই, আমি আপনার প্ল্যান সম্পর্কে জেনেছি। আপনি এই সোনালীকে শাস্তি দিবেন না, এটা আমার জন্য হতাশার হলেও আমি হাল ছাড়বার পাত্রী নই। আমি জানি আপনি আমাকে খুব ভালোবাসেন, আপনার এক আকাশ জুড়ে আমি আছি, কিন্তু এই সোনালীর ব্যাপারে আমি আপনার থেকেও কোনো পরামর্শ নিব না। আমি আমার জীবনের তিক্ত অতীতের বদলা নিব আমি। এটাই তো আপনার মায়াবতীর ইচ্ছা। রুদ্র বীর রাজের কাছে এসে বলে, কি হলো? মস্ত বড় ভুল করলো মায়াবতী। সোনালীকে নিয়ে বের হয়েছে, কোথায় গেছে জানি না। রুদ্র কল করে জেসিকে, জানায়, মিসেস সোনালীর জন্য ইমিডিয়েট চারপাশে খোঁজ লাগাও, আমি আমার মতো সার্চ করছি। কল কেটে রাজের দিকে ফিরে বলে, আশা করি বেশি দূর যেতে পারেনি ওরা।
যেভাবেই হোক সোনালীকে জীবিত রাখতেই হবে, ওই আমাদের শেষ সম্বল। বীর রাগান্বিত হয়ে কল দিল যারাকে। যারা রিসিভ করতে বীর বলে, কাজটা ঠিক করলে না জানে মন, বিশ্বাস করেছিলাম আমি তোমাকে, আবারও বিশ্বাসে আঘাত করলো। এইবার তোমাকে তোমার ঠানা কেটে ফেলবো। তুমি না হয় আমার জীবনটাই নিয়ে নিও, আমার কাজ শেষ হলে তুমি যদি আমাকে মেরেও ফেলো আমার আফসোস নেই, বরং তুমি আমাকে মেরে ফেললে আমি শান্তি পাবো। শেষে এসে মুখ ফিরিয়ে নেওয়ার কষ্টটা আর পাবো না। কে মুখ ফিরিয়ে নিবে তোমার থেকে? তুমিই নেবে হ্যান্ডসাম। আমি একবারও বলেছি আমি মুখ ফিরিয়ে নিব? আমি জানি তুমি তাই করবে, তুমি কারোর পরোয়া করো না, কিন্তু তোমার আপন জনদের খুব ভালোবাসো। কিসের মধ্যে কি ঢুকিয়ে দিলে তুমি? সময় গুনতে থাকো, 2 দিন পর বুঝবে। যারা কল কেটে দিল। বীর অবাক হয়ে আছে। যারা মায়ের সাথে মিলে কি করতে চাইছে? সোনালীর ক্ষতি করে মায়ার বেনিফিট থাকলেও যারার কি বেনিফিট আছে বুঝলো না বীর। রাজ, বীর, রুদ্র তিনজনার দিকে তাকালো। খেলা ঘুরে গেছে পুরোপুরি। যেটা সাজানো ছিল তার উল্টো খেলা আজ হয়ে গেল। রাজ এইটুকু শিওর, মায়া আজও সিক্রেট রুমে সোনালীকে নিবে না, কারণ মায়া চায় না সোনালীকে নিজের নাগালে পাক। রাজ যদি একটু বুদ্ধি খাটিয়ে চলতো এগুলো কিছুই হতো না আজ। সোনালীর হাত পা মুখ বাঁধা, ছোটাছুটি করছে শুধু। অন্ধকার পরিবেশের মধ্যে কোনো প্রকার বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবস্থা নেই। তিনজনের ফোনের আলো জ্বলছে শুধু। সোনালী তিনজনকে দেখছে, মায়া, যারা আর রুবি। যারা এগিয়ে আসলো সোনালীর কাছে। সোনালীর মুখশ্রীতে চোখ বুলিয়ে বলে, কষ্ট হচ্ছে খালামণি? তোমাকে কষ্ট দিতেই তো এনেছি। একটা ভুল জানো তো আমি বারবার করছি, তোমাকে খালামণি বললে বড্ড বেশিই ভুল করছি। আসলে তুমি আমার খালামণি না, তুমি একজন ডাইনি। বলে সোনালীর গালে থাপ্পড় বসিয়ে দিল। তারপর বলে, সেদিন যদি জানতাম যে তুমি আমার মাকে ধর্ষণ করাতে বাধা না দিয়ে বরং সেই কাজগুলোই ধামাচাপা দিয়েছো অন্যজনকে টাকা খাইয়ে, তাহলে আমি তোমাকে ওই দিনই মাটিতে পুঁতে রাখতাম। আমার ছোটবেলা কেড়ে নিয়েছো তুমি। আমি কত বড় বোকা যে কিনা মায়ের ভালোবাসা দেওয়া দেখে তোমাকে আমার সব কিছু ভেবে এসেছি। তোমার কথায় উঠেছি বসেছি। তুমি বলেছ এখানে যাওয়া যাবে না, আমি যাইনি। তুমি বলেছ ওখানে যাও, আমি গেছি। তোমার কথায় আমি মায়ার রাজকেও আলাদা করতে গেছিলাম। কোনো কিছু না জেনে রাজের সাথে ফ্ল্যাট করতাম। ভাগ্যিস আমি মায়াকে দেখে কিউরিসিটি নিয়ে আলাদাভাবে ওর খোঁজ নিতে যাই। ঠিক সেই দিন জানতে পারি আমার মাকে ধর্ষণ করা হয়। জানো তো আমি আমার বাবার ক্ষমতা পেয়েছি। সোনালীর চোখ বড় বড় হলো। যারা ভিলেনি হাসি দিয়ে বলে, কিভাবে পেলাম এটাই ভাবছো তো? তাহলে শোনো আমার থেকে। মায়া তো আমার ওয়ান অ্যান্ড অনলি হাজবেন্ডের বোন। ওর ক্ষমতা ছিল ছোট থেকেই, যদিও সময়টাতে আমি এগুলোর কিছুই জানতাম না। যখন মায়া ফ্যাশন ডিজাইনের কোর্স শেষ করতে নেবে তখন আমিও ফ্যাশন ডিজাইনের জন্য ওখানেই যাই। তুমি বুঝতে পারছো না তাই না? বলতে গেলে মায়া আর আমি একই ভার্সিটিতে ভর্তি হই। এটা জানো তো একটা মিরাকেল হয় আমাদের সাথে। না আমি জানতাম এই সেই মায়া যার মাধ্যমে আমার জীবনের সত্য ঘটনা জানতে পারবো, আর না মায়া জানতো আমি সেই মেয়ে যে তার পুতুল বরের সাথে ফ্ল্যাট করি। মায়া আমার 4 বছরের সিনিয়র, আমি তো ওর মতো টপে থাকার জন্য ওর সাথে বন্ধুত্ব। এরপর আমাদের সুখ দুঃখের কথা জানায়। যখন মায়া জানতে পারে আমি তোমার বোনের মেয়ে তখন ও আমাকে নিয়ে গভীরে সার্চ করে। লাকিলি আমার বাবা মায়ের সব কিছু জেনে যায় মায়া, কিন্তু কারা এগুলো করেছে এটা জানতে পারে না। যেটুকু জেনেছিল সব আমাকে বলে। আমিও তারপর তদন্ত শুরু করি। মায়ার জীবনের কোনো ঘটনা আমি জানতাম না, শুধু জানতাম মায়া অনাথ। ওর একটা ভাই আছে যার অবদান ওর জীবনে অনেক বেশি। মায়া আমার জীবনে অর্ধেক ঘটনা জেনে যায়, সাথে এটাও জানতে পারে আমার মায়ের ধর্ষিত হওয়ার সাথে তোমার কন্ট্যাক্ট আছে। কিভাবে জানো? যাকে তুমি টাকা দিয়ে রেপিস্ট সাজিয়ে জেলে ঢুকিয়েছিলে তার পরিবার বলেছে আমাকে। প্রথমে মায়ের কথা আমার বিশ্বাস হয়নি, কিন্তু আমাকে ভুল প্রমাণ করে মায়া সঠিক হলো। তুমি যাকে জেলে পাঠাও তার বউ তোমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে। জানালো আমাদেরকে সব কিছু। তখন থেকেই আমার উদ্দেশ্য তোমাকে খুন করা। কিন্তু আমার তো জানা দরকার
কে সেই জানোয়ার যে আমার মাকে। যারা থেমে আবারও বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।